This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল বাংলাদেশে ভারতের বাসে হামলা। ত্রিপুরা থেকে কলকাতা যাওয়ার পথে বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ায় আক্রান্ত ভারতের বাস। ঘটনার কড়া নিন্দা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার। এই ধরনের ঘটনা বন্ধ না হলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি। বিএসএফ এবং বিজেপির সঙ্গে কড়া নজরদারি নিয়ে আলোচনাও করেছে ত্রিপুরা প্রশাসন। বাসটি বিশ্ব রোডের এক পাশ ধরেই যাচ্ছিল এবং হঠাৎ করে ইচ্ছা করে দুর্ঘটনার কবলে ফেলার জন্যই বাসটিকে ধাক্কা দেয় পণ্যবাহী একটি ট্রাক। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোকে ধাক্কা দেয় এই বাসটি। স্থানীয় বাসিন্দারা বাসটিকে ঘিরে ধরে। যাত্রীদের সামনে ভারত বিরোধী স্লোগান তোলা হয়, এমনকি প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়। ঘটনার তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাস যাত্রীদের মধ্যে। দেখুন, বাংলাদেশের যা পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে কিন্তু ক্ষোভে ফুঁসছেন মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতেরই অবসরপ্রাপ্ত একজন সেনা। ও দেশের বর্তমান পরিস্থিতি তিনি মেনে নিতে পারছেন না। কালনা শহরের মিশন এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত ভারতীয় সৈনিক সমরেন্দ্র কুমার মণ্ডল। কি করছে ইউনুস প্রশাসন? ঠিক এই প্রশ্নটাই তুলেছেন প্রাক্তন মুক্তিযোদ্ধা। এত বড় হিংসা, জঘন্য এবং নোংরা, এর থেকেও যদি কোনো ওয়ার্ড থাকে তারও বললেও কম হবে। কোনো সংখ্যালঘুকে প্রোটেকশন দেওয়া ওই কান্ট্রির কাজ। যে কান্ট্রিতে যিনি আছেন সেখানে সবচেয়ে বড় অ্যাক্টিভ রোল ছিল ইন্ডিয়ার। আর সেই ইন্ডিয়া ফ্ল্যাগ আজকে অবমাননা করছে এরা। যে মানে যে কান্ট্রিকে আমরা সোলজাররা জান দিয়ে, তার জীবন দিয়ে এত বড় দেশটাকে স্বাধীন করতে সাহায্য করেছে, আর সেই দেশ আজকে আমাদের সাহায্যের কথা ভুলে গেল। আমাদের এত জোয়ান যে তাদের জন্য। পঞ্চদশ শতকে নবদ্বীপের নাম সংকীর্তন নিষিদ্ধ করেছিলেন চাঁদ গাজী। সেই নির্দেশ মানেননি শ্রী চৈতন্য প্রভু। লক্ষ লক্ষ ভক্তকে নিয়ে কৃষ্ণনাম সংকীর্তন করতে করতে এগিয়ে গিয়েছিলেন কাজিরি প্রাসাদের দিকে। কাজী শাসানি সেই সুরের সাগরে সেদিন ভেসে গিয়েছিল। তার ঠিক 1000 বছর পর ইতিহাসের আবার পুনরাবৃত্তি হচ্ছে। জামাতে ইসলামী ইসকন ভক্তদের ঘাট থেকে মাথা নামিয়ে দেওয়ার শাসানি দিয়েছে। আর বিশ্বজুড়ে কীর্তন করে সেই শাসানির জবাব দিলেন ইসকনের অনুগামীরা, আর যোগ দিলেন শান্তিকামী হিন্দু সংগঠনগুলিও। বাংলাদেশে ইসকন ও হিন্দুদের নিশ্চিহ্ন করার অপচেষ্টা অব্যাহত। চট্টগ্রামে হিন্দুদের ধর্মস্থান ও বাড়িতে লাগাতার হামলা চলছে। বিএনপি এবং জামাতে ইসলামী হাতে হাত মিলিয়ে সন্ত্রাস শুরু করেছে। ব্রাহ্মণবেড়িয়ায় ভারতীয় পর্যটকদের বাসে ইচ্ছে করে ধাক্কা মারে বাংলাদেশি ট্রাক। তারপর বাস যাত্রীদের ঘিরে স্লোগান দেয় মৌলবাদী বাংলাদেশিরা। যাত্রীদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ঢাকার কারওয়ান বাজারে সাংবাদিক মুন্নি সাহাকে নিগ্রহ করা হয়। মুন্নি সাহা বাংলাদেশি, কিন্তু হিন্দু হওয়ায় তাকে দেশ ছাড়তে বলা হয়। মোহাম্মদ ইউনুস সরকারের সরাসরি প্রশ্রয় হিন্দুদের ওপর অবাধে নির্যাতন চালিয়ে যাচ্ছে জামাত। কে বলবে মোহাম্মদ ইউনুস লোকটাই নোবেল শান্তি সম্মান পেয়েছেন। ইউনুসের বাংলাদেশে জঙ্গি, রাজাকার ও মৌলবাদীরা একে একে মুক্তি পাচ্ছে। এবার দুর্নীতিতে অভিযুক্ত খালেদা জিয়া পুত্র তারেক রহমানও বেকসুর খালাস হয়ে গেলেন একটি মামলায়। তারেকের দেশে ফেরার জল্পনা জোরদার হলো। অপরাধী ও খুনিরা ছাড়া পাচ্ছে, আর সন্ন্যাসীরা গ্রেফতার হচ্ছেন। চিন্ময় দাসের সঙ্গে দেখা করতে গিয়ে গ্রেফতার হয়েছেন তরুণ সন্ন্যাসী শ্যাম দাস প্রভু। ইসকনের আরেকটি মন্দিরে হামলা চালানো হয়েছে। अभी तक बांग्लादेश में 4 ब्रह्मचारियों को गिरफ्तार किया गया है। 2 दिन पहले जब चिन्मय कृष्णा प्रभु को दवा और प्रसाद लेके 2 ब्रह्मचारी गए थे, तो वो जब वापस आ रहे थे उनको पुलिस ने गिरफ्तार कर लिया, और चिन्मय कृष्ण दास के जो सेक्रेटरी हैं उनको भी गिरफ्तार कर लिया गया है। এটা বাংলাদেশের অন্দরের ছবি। কুয়োর ব্যাঙ যেমন মনে করে ইঁদো পচা জলই বুঝি সাগর, বাংলাদেশের মৌলবাদী মানুষের জ্ঞানের সীমা ততটুকুই। তার বাইরে গোটা বিশ্ব দেখছে মহামানবের সাগর তীরে নোংরা নর্দমা কোনটা। সন্ন্যাসীদের ওপর অত্যাচারের প্রতিবাদে বিশ্বজুড়ে ইসকনের হাজারের বেশি আশ্রমে প্রার্থনা হয়েছে। ইউরোপ আমেরিকার মানুষ জেনেছেন জামাতে ইসলামী কি, তারা কি করে, তারা কি করেছে। जितनी जल्दी हो सके ये बांग्लादेश में जो कृष्ण भक्तों को और दूसरी जो हमारी हिंदू सनातनी भक्त हैं उनके साथ जो व्यवहार किया जा रहा है, मारकाट मच रहा है, इसको जल्दी से रुके। आज का वो कीर्तन और प्रार्थना बांग्लादेश के सभी भक्तों के संरक्षण के लिए और उनके
उद्धार के लिए किया जा रहा है। साथ साथ जितने अल्पसंख्यक समुदाय बांग्लादेश में, उनके भी संरक्षण के लिए और उनके समर्थन में ये प्रार्थना आयोजित किया जा रहा है। Deeply concerned about the situation of our devotees and other minorities in Bangladesh, and we request the world governments to come up and to discuss the matter with the Bangladeshi government so that the things can be settled out peacefully. সনাতনী ধর্মের অন্যান্য শাখার মানুষও বাংলাদেশে হিন্দু ও ইস্কনের ওপর হামলার প্রতিবাদে সরব হয়েছে। দুর্গাপুরে বিশ্ব সনাতনী হিন্দু মঞ্চ প্রতিবাদ করেছে। বাগদার হেলেঞ্চায় বিক্ষোভ দেখিয়েছে মতুয়া মহাসংঘ। और जिन लोगों ने शांति का नोबेल पुरस्कार मोहम्मद यूनुस को दिया, वो हिंदुओं के हत्या कराने के लिए, हिंदू जेनोसाइड के लिए आमादा है। ऐसी परिस्थितियों में भारत सरकार को मूक दर्शक नहीं बनना चाहिए। जिस प्रकार से धर्म स्थानों को, मंदिरों में जो तोड़फोड़ हो रही है और जो धार्मिक जनता है उनको पूजा पाठ करने से रोका जा रहा है, ये यूएनओ का जो कानून है उसका भी उल्लंघन है। मानव अधिकार आयोग को भी इस पे संज्ञान लेना चाहिए। अंतर्राष्ट्रीय जो राजनीति है आज की, उसके अनुसार एक ऐसे व्यक्ति के हाथ में वहाँ की सत्ता है जो स्वयं नोबेल पुरस्कार विजेता है, उनसे ऐसी आशा नहीं की जा सकती। वो बहुत गलत है और इसके लिए भारत सरकार को कुछ करना चाहिए, क्योंकि जब तक सरकार नहीं कुछ बोलेगी और कुछ करेगी तब तक उनके साथ ऐसे ही अन्याय होते रहेंगे। बांग्लादेश की सरकार को सचेत होना चाहिए और अगर वो नहीं बचा सकती हिंदुओं को तो हिंदू धर्म एक हिंदू राष्ट्र अलग से उसी बांग्लादेश में बनाए। ইউনুসের কাঁচা কাপড়ে ভালো মতোই কাদা লেপে দিয়েছে জামাত। নোবেল শান্তি পুরস্কার কার হাতে তুলে দেওয়া হয়েছিল দেখছে নরওয়ের নোবেল কমিটি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ফিরে এলাম ব্রেকের পর, আর এবার যে খবরে নজর রাখতেই হচ্ছে, আমরা জানি আগামীকাল রাজ্যের বড় বড় আলু যে ব্যবসায়ী সংগঠনগুলো রয়েছে তারা ধর্মঘটের ডাক দিয়েছে। তাদের দাবি, ভিন রাজ্যে আলু রপ্তানির ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা যদি অবিলম্বে প্রত্যাহার না করা হয় তাহলে তারা আগামীকাল ধর্মঘটের ডাক দেবেন। আচ্ছা, কাল তাহলে কি আলু ধর্মঘট হচ্ছেই, নাকি শেষ মুহূর্তে কোনো সিদ্ধান্ত বদল হতে পারে? এই মুহূর্তে আমাদের দুই সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন, তন্ময় বৈরাগী এবং সোমা। আমি প্রথমেই তন্ময়ের কাছে যাব। তন্ময়, আলু ব্যবসায়ী যে সংগঠনগুলো রয়েছে, প্রগতিশীল আলু ব্যবসায়ী থেকে শুরু করে যে কোল্ড স্টোরেজ মালিকদের সংগঠন রয়েছে, তারা কি এখনো পর্যন্ত ধর্মঘটেই অনড় রয়েছেন, নাকি তারা এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগেও কিছু ভাবছেন? দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি, পশ্চিমবঙ্গ রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং হিমঘর অ্যাসোসিয়েশন তারা কিন্তু ধরিয়ে নিয়েছে, তারা ধর্মঘটে যাচ্ছেন। আজ কিন্তু শেষ আলু নেমেছে, স্টোরে ঝাড়াই বাছাই চলছে, সেটা বস্তাবন্দি হয়ে বাজারে গিয়ে পৌঁছাবে। কিন্তু মঙ্গলবার থেকে আলু নামবে না, এমনটাই সিদ্ধান্ত। এবং তারা আরও জানিয়েছেন, যদি আজ দুপুরের মধ্যে সরকার পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না নেওয়া হয় তারা কিন্তু ধর্মঘটে সামিল হবেন। ফলে বাজারে কিন্তু প্রভাব পড়বে, আলুর দাম কিন্তু বাড়বে, এটা বলাই যায়। যদিও আজ কিন্তু শেষ আলু নেমেছে, গতকাল রাত থেকে যে আলুটা নেমেছে আজকে ওই হিমঘরের শেডে ঝাড়াই বাছাই চলছে, এইটাই বস্তাবন্দি হয়ে শেষ বাজারে গিয়ে পৌঁছাবে। বেশ, সঙ্গে থাকো তন্ময়। অর্থাৎ ভিন রাজ্যের রপ্তানির সিদ্ধান্ত যদি প্রত্যাহার না হয় তাহলে কাল থেকে হয়তো আলু বের হবে না, সেদিকে আমাদের নজর থাকবে। পাশাপাশি একটু মানিকতলা বাজারের ছবি দেখবো। সোমা রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, মানিকতলা বাজারের সার্বিক কি পরিস্থিতি, আর শীতকাল শুরু হয়েছে অর্থাৎ নতুন আলুর সময় দাম কেমন যাচ্ছে? হ্যাঁ দেখো, ৫-৬ মাস ধরে কিন্তু এই যে আলু, সেই আলুর দাম কিন্তু বেড়েই রয়েছে। কলকাতার বাজারগুলোতে কোথাও বা এই মুহূর্তে আলু ৩৪ থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে জ্যোতি আলু, কোথাও বা সেই আলু ৩৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর চন্দ্রমুখীর দাম তো ৪০ টাকা ৪২ টাকা হয়ে রয়েছে। তবে বিক্রেতাদের সাথে কথা বলে আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পারলাম, তারাও কিন্তু আশঙ্কা করছেন যে এই আলুর দাম আরও বাড়তে পারে, কারণ ধর্মঘটের একটা কথা রয়েছে, সেই ধর্মঘট যদি হয় তাহলে আলুর দাম কিন্তু আরও বাড়তে পারে। তবে দেখো, যারা সাধারণ ক্রেতারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এইভাবে আলুর দাম বেড়েই রয়েছে, সেই আলুর দাম কমার কিন্তু কোনো রকম কিছু তারা দেখতে পাচ্ছে না। সরকারি তরফে নজরদারি হচ্ছে, কিন্তু নজরদারির পরেও কোনো রকমভাবেই আলুর দাম কমানো যাচ্ছে না। ফলে সাধারণ মধ্যবিত্তরা তারা কিন্তু অসহায়। তারা যেটা বলছেন, কোনো ব্যবসায়ী বা কোনো ক্রেতা তারা যদি তোমার আশেপাশে থাকে তাহলে একটু তাদের কাছ থেকে জানতে চাইবো যে শীতকালের মৌসুম চলে এসছে, এখনো বাজারে আগুন দাম, তারা কি ভাবছেন?
হ্যাঁ দেখো, শীতকালের যে আলু, সেই আলুর দাম কিন্তু 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমার সাথে এখানে রয়েছেন বিক্রেতা, তার সাথে একটু কথা বলবো। দাদা, এই শীতের আলু এই আলু কত টাকা কেজি দরে বিক্রি করছে? 60 টাকা। 60 টাকা। আর আলুর দামটা তো কমছে না, কাল তো ধর্মঘটে একটা কথা রয়েছে। এ তো কিছু হচ্ছে দিদি, কোথায় দামটা কমছে আমাকে বলো? মার্কেটে আগুনের মতন দাম, মিনিটে দাম বাড়ছে, তারা কোনো ওদিকে প্রতিবাদ হচ্ছে না। আর ওদিকে দামটা কমলে তো অটোমেটিক এদিকে দাম কমবে। কম করে তো দিতে হচ্ছে দিদি, আমাদের ওই মাল বেচে খুব একটা লাভ হচ্ছে না, কিন্তু একটা দোকান আছে আমাদের করতে হচ্ছে। ওদিকে যা দাম হয়েছে বেতো শাক 300 টাকা কিলো ওখানে বিক্রি হচ্ছে, আমি এখানে যদি 400 বেচি কোন লোকটা খাবে? এতটা দাম কেন? এবার তো আড়তের লোকরা বলতে পারবে, আমরা তো আর বলতে পারবো না। ওরা যা দামে দিচ্ছে সেই দামে আমরা নিয়ে যে বিক্রি করতে হচ্ছে। আর তার মধ্যে দেখুন এই কুচো শোভা, বুঝতে পারছি, অর্থাৎ আলুর রপ্তানি নিয়ে, আলু নিয়ে বর্তমানে কিছু সমস্যা, কিছু আশঙ্কা দেখা দিচ্ছে। নজর রাখো তোমরা। আপাতত অনেক ধন্যবাদ তন্ময়, সোমা, তোমাদের দুজনকেই।